শেহরান এবার পরীর মায়ের সামনে গিয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়িয়ে দুই হাত পকেটে রেখে বলে, কি বলছেন শাশুড়ি আম্মু? আপনার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিবেন? তাহলে আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করুন তো ও এখনো ফ্রেশ আছে কিনা। আমি আসলে আমার বউকে কখনোই নিছক রাতে ঠিকমতো ঘুমাতে দেইনি। সারা রাত ওকে সবভাবে আনন্দে ভরিয়ে দিয়েছি, নিজেকে বিলিয়ে দিয়েছি আপনার মেয়ের মাঝে। আপনার মেয়েও আমাকে সাদরে গ্রহণ করেছে। কি গো বউ, ঠিক বলেছি তো? তোমার আম্মুকে বলো। লজ্জা পাচ্ছিস কেন? বিয়ের পর জানিস না লজ্জা থাকতে নেই, নইলে শাশুড়ি আম্মুকে নাতির মুখ দেখাতে দেরি হয়ে যাবে যে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা দেখা যায়। শেহরানের বন্ধুরা ফিসফিস করে হাসতে থাকে। সেজুদি খান আর সুমাইয়া খান লজ্জায় কেসে ওঠেন, আর সেলিনা চৌধুরী মুখে রাগে লাল হয়ে ওঠে। আর পরি, সে রেগে লজ্জায় হতবাক হয়ে শেহরানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভরা কথা, এই লোকটা একদিন আমাকে পাগল করে ছাড়বে, অসভ্য নির্লজ্জ একটা। শেহরানের কথা শুনে সেলিনা চৌধুরীর লজ্জা আর রাগ যেন দ্বিগুণ হয়ে উঠল। কড়া গলায় বললেন, ঠিক করে কথা বলো শেহরান। তুমি কি ভুলে গেছো এখানে তোমার গুরুজনেরা উপস্থিত? নিজের বেডরুমের গল্প এখানে করবে? একটু তো লজ্জা রাখো। শেহরান যেন ব্যাপারটায় বেশ মজা পেল। শাশুড়িকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে সে দুষ্টু গলায় বলল, কি যে বলেন না শাশুড়ি আম্মু, কথায় আছে না, লজ্জা, ঘৃণা আর ভয়, এই তিন থাকতে নয়, ভুলে গেলেন বুঝি? একটু থেমে বাঁকা হাসি দিয়ে বলল, আর আমার তো বরাবরই লজ্জা কম, বলেই জোরে হেসে ওঠে শেহরান। সেলিনা চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, আমার মেয়েটাকে ছোট ভেবে তুমি যা খুশি তাই করবে? এটা কখনোই আমি মেনে নেব না। এইবার শেহরান এক ঝলক পরীর দিকে তাকায়, তারপর সবার সামনে কোনো তোয়াক্কা না করে পরীকে ঝট করে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। চারপাশে কে আছে কে নেই সেটা যেন তার কাছে কোনো দেখার বিষয়ই না। দুষ্টু গলায় বলে ওঠে, আপনি যতটা ছোট ভাবছেন শাশুড়ি আম্মু, আপনার মেয়ে ঠিক ততটাও ছোট নয়। বরং আপনার মেয়েই রোজ আমাকে আমার মনের মতো করে স্যাটিসফাইড করে। এই যে দিনকে দিন ও আরো এমন ভাবে আমার চরিত্রে দাগ লাগিয়ে দিচ্ছে যে সেই দুঃখ আমি কাকে দেখাই বলুন? কি রে ওয়াইফি, ঠিক বললাম না? বল তোর আম্মুকে। পরি লজ্জায় যেন মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যেতে চায়। শেহরানের কথা শুনে থমকে দাঁড়িয়ে যায়, চোখ ছানা বড়া, মুখে তীব্র লজ্জা আর রাগ, সব মিশ্র অভিব্যক্তি। শেহরানের কানের কাছে ফিসফিস করে বলে, বাহ, কি উন্নত মানসিকতা আপনার মশাই! নিজের বইয়ের মায়ের সামনে দাঁড়িয়েই এমন সাহসিকতার বিবরণ দিচ্ছেন। সারা রাতের হিসেব গুনে গুনে কি নোটপ্যাডে লিখে রেখেছেন বুঝি? অসভ্য লোক। শেহরান মুখ টিপে হাসছে। শেহজুদি খান ছেলের কথা শুনে বুকে হাত দিয়ে ধপাস করে সোফায় বসে পড়েন, চোখে এক প্রকার স্তব্ধতা। রাহুল মাসুকের কানের কাছে ফিসফিস করে বলে, এই মাসুক, এসকে এত বড় ঠোঁটকাটা কবে হয়ে গেল রে? মাসুক নিজেকে দমাতে না পেরে হেসে বলে, আমি তো ভাবতেই পারছি না, মাদার ইন ল এর সামনে এমন দুষ্টুমি কেউ করে নাকি। রাহুল মাসুকের কথার টোন শুনে সেই দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, হ্যাঁ হ্যাঁ ভাই করে, এই যে তোদের মতো এমন সঙ্গ পেলেই করে। সেলিনা চৌধুরী এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো শেহরান? আমার ছোট্ট মেয়েটার সম্পর্কে এসব কি বলছো তুমি? শেহরান এবার ঠান্ডা অথচ বিদ্রুপাত্মক কণ্ঠে বলে, সব মায়ের চোখেই তার মেয়েরা ছোটই হয় শাশুড়ি আম্মু, কিন্তু স্বামীর কাছে তার বউ সব দিক থেকেই বড়, পরিপূর্ণ লাগে, বুঝলেন তো? এইবার রাহুল আর নিজেকে সামলে রাখতে পারল না, জোরে হেসেই ওঠে, হাহা। সবাই ওর দিকে তাকালেও থেমে যায়, তারপর হাসি চেপে রেখে বলে, প্লিজ কন্টিনিউ। পরি এবার আর থাকতে না পেরে শেহরানের কানের কাছে মুখ নিয়ে কাপা কাপা গলায় ফিসফিস করে বলে, প্লিজ থামুন না। শেহরান ওর দিকে তাকায়, একটা দুষ্টু হাসি খেলে যায় ঠোঁটে, তারপর সবার সামনেই পরীর ঠোঁটে এক টুকরো চুমুক খেয়ে বলে, এই যে মেডিসিন দিয়ে দিলাম, আমাদের জামাই শাশুড়ির মাঝে আর একটা কথাও বলবি না তুই, বললে এখানে কিন্তু এর থেকেও বেশি কিছু করে ফেলবো। এমনিতেও মুড আমার খালি বউ বউ করছে,
বউ পাশে থাকলেও আমি কিছু করতে পারছি না। ব্যাড লাক আমার। পরীর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। বাকি সবাই যেন এক মুহূর্তে হতবাক হয়ে পড়ে। কেউ নিচের দিকে তাকিয়ে, কেউ মুখে হাত চাপা দিয়ে হাসি আটকে রাখে। সেলিনা চৌধুরী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, এইসব কথা বলে তুমি মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ শেহরান। আমার মেয়েকে ঠকিয়েছ তুমি। সহজ সরল মনে করে ওকে নিয়ে যা ইচ্ছা তাই করছো। না, আর না। আমার মেয়েকে তোমার সঙ্গে আর এক মুহূর্তও থাকতে দেব না। পরীকে ডিভোর্স দিতে হবে তোমায়। সেলিনা চৌধুরীর মুখ থেকে ডিভোর্স শব্দটা বের হতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে আসে। পরি নিথর হয়ে দাঁড়িয়ে যায়। বিশ্বাসই করতে পারে না নিজের মায়ের মুখে এমন কথা। চোখে জল জমে উঠলেও সে চেপে রাখে। দৃষ্টি রাখে শেহরানের চোখে। শেহরানও তার চোখে চোখ রাখে। খুব ধীর মাথা ঝাঁকিয়ে আশ্বস্ত করে, ডোন্ট ওয়ারি। তারপর সে দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছুতেই ডিভোর্স দেব না। সেলিনা চৌধুরী এবার গর্জে ওঠেন, কেন দেবে না? তুমি তো মানহাকে বিয়ে করছো, তাহলে আমার মেয়েটার কি হবে? শেহরানের ঠোঁটে হালকা হাসি খেলে যায়, চোখে একরকম জেদ, কণ্ঠে দৃঢ়তা। আমি আরো 100টা বিয়ে করলেও পরীকে কোনোদিনও ডিভোর্স দেব না। এটাই ফাইনাল। আপনার যা ইচ্ছা তাই করে ফেলুন। সেলিনা চৌধুরীর রাগ চরমে। তিনি বললেন, বেশ, তবে আমার যেটা করণীয় তাই করছি। এবার তিনি একেবারে পরীর সামনে এসে দাঁড়ান, বলতে থাকেন, পরী, এখনই ওপরের ঘরে গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও। এক্ষুনি তুমি আমার সঙ্গে বাড়ি ফিরে যাবে। এখানে আর এক মুহূর্ত নয়। পরী চুপচাপ দাঁড়িয়ে আছে, এক পাও জায়গা থেকে নড়ে না। পরীকে উনি দাঁড়িয়ে থাকতে দেখে উনি রেগে বলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। পরী ধীরে ধীরে শেহরানের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নিয়ে মায়ের দিকে চেয়ে বলে, সরি আম্মু, এই কথাটা আমি রাখতে পারলাম না। তুমি যখন আমার বিয়ে দিয়েছিলে তখন আমার মতামত একবারও জানতে চাওনি। আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না আমি। আমার বিয়ে তুমি তোমার ইচ্ছেতে দিয়েছ, তখন আমার ইচ্ছের দাম তুমি দাওনি। কিন্তু এখন আমার ইচ্ছে আমি আমার স্বামীর সাথেই থাকবো। উনি খারাপ বা ভালো যাই হোক না কেন, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। শেহরানের মুখে এক চিলতে হাসি খেলে যায়, খুব স্বাভাবিক ভঙ্গিতে কিন্তু গভীর অধিকারের সাথে। সে পরীর কোমরটা নিজের বাহুতে টেনে নেয়, যেন স্পষ্ট জানিয়ে দেয়, এই মেয়েটা শুধু আমার, সারা জীবন থাকবে আমার পাশেই। খান বাড়ির প্রত্যেকটা মানুষ পরীর কথা শুনে ভীষণ খুশি হয়, কিন্তু সেলিনা চৌধুরী থামেন না। তিনি বলে ওঠেন, তুমি আমার কথা না শুনে ভুল করছো পরী। তুমি বুঝছো না তোমার সঙ্গে কি অন্যায় করা হচ্ছে। তোমার ভবিষ্যৎ কি হবে একবার ভেবেছো? শেহরান এবার মুখে দুষ্টু হাসি টেনে বলে, ভবিষ্যতে আপনি গ্র্যান্ড মম হবেন। আমার বাচ্চাকে আপনি সামলাবেন আর আপনার মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। সেলিনা এবার গম্ভীর কণ্ঠে বলেন, তোমার এই নরম কথা শুনে হয়তো পরি, হয়তো গলে যেতে পারে, কিন্তু আমি গলবো না। আমি ওর মা হই। ওর ওপর হওয়া এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। তাই আমার তোমার সঙ্গে একা কিছু কথা বলা দরকার। শেহরান চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেলিনার দিকে, তারপর বলল, সত্যি করে বলেন তো, আপনি আসলে আমাদের ডিভোর্স চান নাকি অন্য কিছু? চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল, সবার মুখে বিস্ময়। শেহরানের কথার গভীরতা বুঝে নিতে চেষ্টা করছে সকলে। তখনই সেলিনা চৌধুরীর কথায় সবাই যা বোঝার বুঝে যায়। একটু থেমে সেলিনা চৌধুরী উত্তর দেন, ভেবে দেখলাম, ডিভোর্সের পর পরি তো আর আগের মতো থাকবে না। সবাই জানবে সে তোমার সঙ্গে 1 মাস সংসার করেছে। আর তাই পরীকে যদি তুমি নিজের কাছে রাখতে চাও, তবে তোমাকে আমার একটি শর্ত মানতে হবে, যাতে করে ওর ভবিষ্যতে কোনো নিরাপত্তাহীনতা না থাকে। আর তুমি ভালো করেই জানো, পরি এখন না বললেও আমি ওকে রাজি করিয়ে এখান থেকে ঠিকই নিয়ে যেতে পারি। তাই আমার শর্ত তোমাকে মানতেই হবে। তাই বুঝেছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? শেহরান এক মুহূর্ত ওনার চোখে চেয়ে থাকে, তারপর বলে, চলুন স্টাডি রুমে। সেজুদি খান, সুমাইয়া খান, রাহুল, মাসুক সবাই যেন হতভম্ব। কেউ কিছু বলতে পারছে না। পরি কিন্তু শক্ত করে শেহরানের হাতটা চেপে ধরে রেখেছে। সে যে স্পষ্ট ভয় পেয়েছে শেহরান তা বুঝে ফেলে। খুব ধীর, কানের কাছে
মুখ এনে বলে, এত ভয় কিসের তোর? কোথাও যেতে দিচ্ছি না তোকে, জাস্ট চিল কর। সবাই বসে আছে বসার রুমে। দুপুর গড়িয়ে বিকাল প্রায় হতে চলেছে, অথচ লাঞ্চ এখনো হয়নি। স্টাডি রুমে সেলিনা চৌধুরী আর সেহরান ঢুকেছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো বের হননি। ভেতরে কি কথা হচ্ছে কেউ জানে না, কারোর মুখে শব্দ নেই, তবে টেনশনে যেন ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। পরি কাপা হাতে নিজের নখ কামড়ে যাচ্ছে, একটু পরপরই পায়চারি করছে, চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। সেজতি খান সকলকে শান্ত করতে এগিয়ে আসেন। রাহুল, মাসুক, ঈশানী, তানিশা সবাইকে তিনি বললেন, চলো লাঞ্চ সেরে ফেলি, বেশি টেনশন করে লাভ নেই। তবে তিনি নিজেই বারে বারে স্টাডি রুমের দরজাটা বন্ধের দিকে তাকাচ্ছেন, যেন এক একটা মুহূর্ত শত বছর হয়ে যাচ্ছে। ঠিক তখনই তানহা নিচে নেমে আসে। সুমাইয়া খান তাকে দেখে সঙ্গে সঙ্গেই বলেন, কিরে তুই এতক্ষণ কোথায় ছিলি? এদিকে কত কিছু হয়ে গেল। তানহা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি মানহার কাছে ছিলাম এতক্ষণ। ফুপি আসার সাথে সাথে বুঝে গেছি কি হতে যাচ্ছে, তাই মানহাকে রুমে আটকে রেখেছিলাম, যাতে করে ভাইয়ার মধ্যে পরীর প্রতি যে পসেসিভনেস ও দেখতে না পাই এক মুহূর্ত। মহারানী এখন ঘুমাচ্ছে। সুমাইয়া খান চোখ গোল করে বলেন, মানে? তানহা বিরক্ত ভঙ্গিতে বলে, ওহ আম্মু প্লিজ, এখন আর মানে বোঝাতে বলো না আমায়। এমনিতেও তোমার ওই সাইকো মেয়েকে সামলাতে গিয়ে প্রচন্ড খিদে পেয়েছে। আগে খেতে দাও, তারপর পরবর্তী প্ল্যানিং নিয়ে ভেবে দেখব। এই বলে সে টেবিলে গিয়ে বসে পড়ে। রাহুল এককভাবে তাকিয়ে থাকে তার দিকে। তানহা মুখ ঘুরিয়ে সেজুতি খানকে বলে, ও বড় আম্মু, খেতে দাও তাড়াতাড়ি। সেজুদি খান হেসে বলেন, হ্যাঁ আম্মু বসে পড়ো, এখনই দিচ্ছি, অনেক বেলা হলো। এরপরে তিনি রাহুল, মাসুক, ঈশানী, তানিশা সবাইকে ডাকলেন, চলো তোমরা এসো, বসো, এর মধ্যেই হয়তো সেহরানও চলে আসবে। সবাই ধীরে ধীরে এসে বসে পড়ল। পরিও এগিয়ে এলো শাশুড়িকে সাহায্য করার জন্য, হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছে। তানহার পাশে রাহুল বসে পড়ে। তানহা একবার তার দিকে তাকিয়ে আবারও নিজের খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। রাহুল মুখটা তানহার কানের কাছে এগিয়ে ফিসফিস করে বলে, মিস ধানীলঙ্কা, আপনার তো একটুও ম্যানার্স নেই। বাড়িতে এত গেস্ট রেখে আপনি একাই লাঞ্চ করতে বসে গেলেন। দিস ইজ নট ফেয়ার। তানহা তখন মুখে খাবার তুলছিল। রাহুলের মুখে এই অবাঞ্ছিত নামটা শুনে ওর বক্ষ তালু যেন জ্বলে ওঠে। নাকের ডগায় চশমা ঠিক করে নিয়ে বলো, আমি কি আপনার মুখে কস্টেপ দিয়ে আটকে রেখেছিলাম? বড় আম্মু তো আপনাকে বহুবার খেতে বলেছেন, আপনি তো নিজেই আসেননি। আপনি কি কোনো ভাষা প্রতিবন্ধী নাকি? রাহুল একটু থমকে যায়, নিজের মনের কথাগুলো সাজিয়ে নেয়, বিড়বিড় করে বলে, এত রকমের প্রতিবন্ধী চিনি, কিন্তু ভাষা প্রতিবন্ধী আবার কি? তারপর তানহাকে জিজ্ঞেস করে, এই ভাষা প্রতিবন্ধী কি মিস ধানীলঙ্কা? তানহা অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখে রাহুলকে ইশারায় কাছে ডেকে বলে, এমন এক মানুষ যে বাংলা ভাষায় মনের কথা বলতে চায়, কিন্তু মুখ খুললেই উল্টো কথা বের হয়, তাকেই বলে ভাষা প্রতিবন্ধী। যেমন আপনি। এখন আপনার পারমিশন পেলে আমি খাওয়াটা কন্টিনিউ করতে পারি? রাহুল হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, কি সাংঘাতিক মেয়ে, বাপরে। ভাই বোন দুটোই সেই লেভেলের তার ছেঁড়া। একটাকে তো পরি সামলায়, আর এটাকে তো কে সামলাবে কে জানে, গড নোজ। মাসুক প্লেটের দিকে তাকিয়ে সবটাই খেয়াল করছিল। এবার আর থাকতে না পেরে রাহুলের কানে কানে বলে, এবার মনে হচ্ছে তুই মুখ থুবড়েই পড়বি। রাহুল আনমনে বলে, হুম, আমারও তাই মনে হয়। হঠাৎ কি বলেছে মনে পড়ে চেঁচিয়ে বলে, হোয়াট? মাসুক হেসে ওর পিঠ চাপড় দিয়ে বলে, রাহু, বেস্ট অফ লাক। এর মধ্যে সেহরান আর সেলিনা চৌধুরী স্টাডি রুম থেকে বেরিয়ে আসেন। সবাই তাকিয়ে দেখে সেহরানের চোখে মুখে এক ধরনের থমথমে ভাব, যা দেখেই বোঝা যায় কিছু একটা হয়েছে। পরি মুখে চিন্তার রেখা নিয়ে এগিয়ে আসে তার কাছে, চোখে স্পষ্ট প্রশ্নের ঝড়। সেহরানও চুপচাপ পরীর দিকে তাকায়। সেলিনা চৌধুরী পরীর সামনে এসে থেমে দাঁড়ান, তারপর একটানা বলে ওঠেন, পরি, তোমার লাইফ সম্পর্কে আমার একটা ধারণা ছিল, তুমি সব সময় আমার কথা শুনবে, কিন্তু আজ সেই ধারণা পাল্টে গেছে।
শুধু একটা কথাই বলবো, কোনো কিছুর বিনিময়ে নিজের অধিকার ছেড়ে দিও না কখনো, সেটা যেই হোক না কেন বা যাই হোক না কেন। আর ভালো থাকার চেষ্টা করো, যদিও জানি না এর পরবর্তীতে ঠিক কতটা ভালো থাকতে পারবে। আমি যাচ্ছি, ভাইজান তো বাড়িতে নেই, তাই দেখা করতে পারলাম না। তাকে বলো আমি এসেছিলাম। এই বলেই তিনি ঘুরে দাঁড়ান, আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যান। পরী কিছুক্ষণ তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার দিকে। ঠোঁট কাঁপছে ওর, কিন্তু কিছু বলতে পারছে না। ঠিক তখনই হাতে একটানা টান পড়ে। তাকিয়ে দেখে শেহরান ওকে টেনে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যাচ্ছে। পরী হাঁটতে হাঁটতেই বলে ওঠে, কি হয়েছে আপনার? আম্মু কি খুব বেশি কিছু বলেছে আপনাকে? শেহরান এবার দাঁড়িয়ে পড়ে, পরীর দিকে তাকিয়ে ঘুরে তাকায়। এক হাতে ওর মুখটা আলতো করে চেপে ধরে বলে, যাই বলুক না কেন, শুধু এটা মনে রাখবি, তোর স্বামী তোর জন্য পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারে, এমনকি নিজের প্রাণটাও। এই বলেই পরীর কপালে একটা টোকা দিয়ে আদরে ভঙ্গিতে শেহরান হেসে ওঠে, বলে, কিন্তু ভুল করেও মনে পুষে রাখিস না যে আমি তোকে ভালোবাসি। আমি কিন্তু একটুও ভালোবাসি না তোকে। খেতে দে আমায়। পরি ওর কথা শুনে মৃদু হেসে ফেলে, শান্ত গলায় বলে, হুম, জানি তো আপনি আমায় ভালোবাসেন না। তারপর সে এগিয়ে যায়, খুব যত্ন করে শেহরানের প্লেটে খাবার গুছিয়ে দেয়। শেহরানের বন্ধুরা ওই দিকেই তাকিয়েছিল। রাহুল জিজ্ঞেস করে, কি রে এসকে, সব ঠিক আছে তো? শেহরান স্বাভাবিক ভঙ্গিতে বলে, ভালো করে লাঞ্চ কর, সব ঠিক আছে। তবু ওরা ওর দিকেই তাকিয়ে থাকে, বুঝে ফেলে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, পরে কথা বলবে এই ভাবনায় সবাই চুপচাপ খেতে শুরু করে। হঠাৎ তানিশা মুখ তুলে সেজুদি খানকে জিজ্ঞেস করে, আন্টি, আঙ্কেল আর শেহরিশ কোথায়? সেজুদি খান বলেন, ওরা একটা কাজে বেরিয়েছে, রাতে ফিরবে, তোমরা খেয়ে নাও। এই বলেই তিনি কিচেনে চলে যান। সবাই খেতে থাকে। শেহরান পরীকে জোর করে নিজের পাশে বসিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দিতে থাকে। পরী একটু ইতস্তত করে সবার তাকানো দেখে, কিন্তু ও খেয়ে নেয়। ঈশানী বলে, এসকে, তোর এই কেয়ারিং করাটা না খুব ভালো লেগেছে দেখে, সারা জীবন এমনই থাকবি কিন্তু। শেহরান একটু স্বাভাবিক হয়ে বলে, সব কিছুই যখন একসাথে করি, তাহলে খাওয়াটা তাহলে আলাদা হবে, তাই ভাবলাম একটা প্লেটেই করি। রাহুল অমনি বলে, বেশিক্ষণ আর এক প্লেটে খেতে পারবি না রে, ওই যে তোর 2 নাম্বার বউ আসছে এই দিকে। শেহরান বুঝতে না পেরে দাঁতে দাঁত চেপে বলে, কি বলেছিস? আমার বউ 2 নাম্বার হতে যাবে কেন? আমার বউ হচ্ছে নাম্বার 1। বলেই পরীর মুখে খাবারটা তুলে দেয়। অমনি কেউ হাতটা ধাক্কা দিয়ে জোরে, শেহরানের হাতটা ছিটকে ভাত পড়ে যায় নিচে। আর পরী হতভম্ব হয়ে তাকিয়ে দেখে মানহা দাঁড়িয়ে আছে সামনে, আর রাগে ফুঁসছে সে। সবাই ওর দিকে তাকিয়ে থাকে, আর শেহরান যেন নিজের ভেতরের রাগে ফেটে পড়ে। মনে হলো এখনই মানহাকে জ্যান্ত মাটি দিয়ে দিতে। সাহস কি করে হলো ওই মেয়ের, ওর পরীর মুখের খাবার কেড়ে নেয়? মানহা এবার পরীকে বলে, লজ্জা করে না তোর? 2 দিন পর যার সাথে ডিভোর্স হচ্ছে, তার হাতেই ভাত খাচ্ছিস? এত সাহস কই পেলি তুই? তানহা রেগে মানহাকে বলে, তাই তাই বলে তুই পরীর মুখের খাবারটা ফেলে দিবি? অবশ্য তুই তো মানুষ না, একটা পিচাসিনী। মানহা রেগে বলে, মুখ সামলে কথা বল তুই। এবার শেহরানকে বলে, আর তুমি ওকে কেন খাইয়ে দিলে বলো? তোমার তো এখন আমাকে খাইয়ে দেওয়া উচিত। শেহরান এমনিতেই রেগে আছে, তার উপরে আবার ওর পরীকে কষ্ট দিয়েছে এই বেয়াদব মেয়ে। ও কিছু বলতে যাবে অমনি রাহুল আর মাসুক ওকে ইশারায় থামিয়ে দেয়। শেহরান নিজেকে সামলে নেয় বহু কষ্টে। তারপর ও মানহার দিকে তাকিয়ে বলে, আরে, আমি ওকে চেক করতে দিয়েছিলাম তো দেখতে, যে খাবারে কোনো কিছু মিশিয়ে দিয়েছে কিনা রাগে আমার দ্বিতীয় বিয়ের কথা শুনে। মানহা একটু ভেবে বিশ্বাস করে কথাটা, তাই ও পরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শেহরানের কাছে আবদার করে বসে ওকে খাইয়ে দিতে এখন। শেহরান এক কথায় রাজি হয়ে যায়। সবাই অবাক হলেও মাসুক বুঝে ফেলে কিছু একটা ঘটতে চলেছে। শেহরান তানহাকে বলে,
কিচেনে গিয়ে দেখ, মানহার জন্য যে স্পেশাল ডিশটা রান্না করতে বলেছিলাম সেটা হয়ে গেল নিয়ে আসতে। আর তানহা উঠে যায়, কিছুক্ষণের মধ্যেই নিয়ে ফিরে আসে। মানহা বলে, এটা কি এসকে? সেহরান বলে, স্পেশাল স্যুপ। ওয়েট কর, ঠান্ডা করছি। তুই এখানে বসে পড়। পাশে একটা চেয়ার দেখিয়ে বলে। পরি এইসব দেখে চোখ ডলতে ডলতে চলে যায় উপরে নিজের রুমে। ওর আসলে ভাত ছিটকে যাওয়াতে ঝো- ঝোলটা চোখে লেগেছে একটু, যা সেহরান খুব ভালো করে খেয়াল করেছে। তাই ও বুক চিরে যাচ্ছে পরির জন্য। কিন্তু মানহা বিরক্ত করে বলে, কি হলো, দাও খাইয়ে। সবাই তাকিয়ে থাকে। রাহুল বলে ওঠেন, ন্যাকা। সেহরান এবার সুপের বড় বোলটা নিয়ে ওর দিকে এগিয়ে যেতেই হঠাৎ পা মচকে পুরো সুপের বোলটা সহ মানহার মুখে পড়ে। অমনি মানহা চেঁচিয়ে ওঠে, জোরে বলে, ইস, আমার মুখটা জ্বলে যাচ্ছে প্রচুর ঝালে। আর চোখ জ্বলে যাচ্ছে, গরম খুব। প্লিজ আমার মুখটা ধুয়ে দাও কেউ, প্রচুর ঝালে জ্বলছে। রাহুল, মাসুক, ঈশানী, তানিশা আর তানহা সবাই এবার সেহরানের প্ল্যানটা বুঝে গেল। সেহরান এই ফাঁকে সবাইকে ইশারায় বলে, এদিকে সামলে নিতে। ও পরীর কাছে যাচ্ছে। সবাই ওকে আশ্বস্ত করে বলে, আগে পরীকে সামলে নে। সেহরান নিজের রুমে এসে দেখে পরী কোথাও নেই, কিন্তু ওয়াশরুম থেকে হালকা শব্দ আসছে। উদ্বিগ্ন হয়ে দ্রুত এগিয়ে যায় সে। দরজায় একটু খোলা। ভেতরে তাকিয়ে দেখে পরী আয়নার সামনে দাঁড়িয়ে, মুখ ধুয়ে চুপচাপ কাঁদছে। সেহরান আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। ধীরে ভেতরে গিয়ে পেছন থেকে ওকে গভীরভাবে জড়িয়ে ধরে। পরী ওকে ঠেলে দূরে সরাতে চায় অভিমানে, কিন্তু সেহরান ওর কিছু বলার আগেই শক্ত করে কোলে তুলে নিয়ে আসে রুমে। বিছানায় বসিয়ে খুব যত্ন করে চোখে মুখ মুছে দেয়। চোখ চোখে চোখ পড়ে যায় দুজনের। পরীর চোখ ফুলে উঠেছে, কষ্টে চুপচাপ বসে আছে। সে কিছু বলতে গেলেই সেহরান আলতোভাবে ওর ঠোঁটের ওপরে আঙ্গুল রেখে বলে, "শ্, কিচ্ছু বলতে হবে না। তুই এভাবে ভেঙে পড়লে আমি কিন্তু এই মুহূর্তে সব পুড়িয়ে দেব, জানিস না?" এই কথায় পরীর ভেতরের কষ্ট উথলে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে, আর চোখের পানি গড়িয়ে পড়ে, ফুপিয়ে কাঁদতে থাকে। সেহরান ওকে বুকে টেনে নেয়, একটার পর একটা চুমু দিয়ে ভরিয়ে দেয় সারা মুখে। মাথায় হাত রাখে, চোখের পানি মুছে দিয়ে চুপচাপ বলে, আজ রাতটা একটু সহ্য করো জান। কাল আমি ওকে এমন শাস্তি দেব ও নিজেই বুঝবে কি ভুল করেছে। তোকে কষ্ট দিয়েছে মানে আমায় কষ্ট দিয়েছে, ওর কঠিন বিচার হবে। পরীর কান্না তবুও থামে না। সেহরান উপায় না পেয়ে মুখে দুষ্টু হাসি এনে বলে, আবার কাঁদছিস কেন? ওহো, বুঝেছি, এখন তোর আদর দরকার, তাই তো? মুখে বলতেই তো পারিস পরী। এই বলে সেহরান মাথা নিচু করে পরীর কাঁধে মুখ গুজে দেয়, জড়িয়ে ধরে, ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। তারপর পরীর ঠোঁটে মুখে ইচ্ছা মতো চুমু দিতে থাকে, সাথে সাথে জোরে জোরে বাইট তো আছেই। পরী চমকে ওঠে, এবার চোখের জল মুছে নেয়, অস্থির হয়ে ওঠে, পড়তে চায় সেহরানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু সেহরান ওকে আবারও টেনে কোলে বসিয়ে নেয়, বলে, এভাবেই থাক কিছুক্ষণ, বেশি কিছু করব না, প্রমিস। পরি অমনি ছটফট কমিয়ে দেয়। সেহরান মুচকি হেসে বলে, মেডিসিন কাজ করেছে তাহলে? আর যেন তোর চোখে পানি না দেখি। পরি শান্ত হয়ে বসে থাকে, সেহরানের বুকে মাথা রেখে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে ওকে দুই হাতে জড়িয়ে ধরে। কারণ ও জানে এই বুকটাই ভালোবাসা, নিরাপত্তা আর এক চিলতে আশার ছায়া লুকিয়ে আছে। আর সেহরান, সে তো তার পরিতেই মত্ত, সব ভুলে। দুপুরের শেষ সূর্যরশ্মি জানালার পর্দা ছুঁয়ে রুমের চতুর্দিকে নিঃশব্দে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে। আলোয় মেখে থাকা ঘরটা যেন এক নরম ক্যানভাস, যেখানে ভালোবাসা, নিঃশ্বাস আর অজস্র প্রশ্ন আঁকা আছে। সেহরান পরীকে আলতো করে জড়িয়ে ধরে আছে, ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে, এক নিঃশ্বাসে নিশ্চল, যেন পৃথিবীর সমস্ত ভার ভুলে এখন শুধু পরীর কাছেই নিজের আশ্রয় খুঁজে পেয়েছে। পরী ওর হাতে খেলা করে,
মায়াভরা আঙ্গুলে সেহরানের চুলের ভেতরে দিয়ে আলতো করে হাতটা বুলিয়ে দিচ্ছে। সে যেন নিঃশব্দে চোখের ভাষা আদরে ভরিয়ে দিচ্ছে মানুষটাকে। ও চায় না ঘুম ভেঙে যাক, কারণ এই ঘুমন্ত সেহরানকে এতটাই নিষ্পাপ শিশুর মতো লাগে যেন কোনো কালে সে কারো হৃদয় ভাঙতে পারে না। কিন্তু বাইরের দৃশ্য বিপরীতে। পরীর ভেতরের এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে। সকাল থেকেই একের পর এক ঘটনা, একটার পেছনে আরেকটা ধাক্কা, সবকিছু মিলিয়ে ওর হৃদয়ে একরাশ প্রশ্নর জন্ম নিয়েছে। সেহরান মানহার বিষয়ে জানলো কি করে? আম্মুর সাথে ওর কি কথা হয়েছে? এই 2 দিনে ওর মেজাজ এত ঠান্ডা কেন? তবে কি ও সত্যিই বদলে যাচ্ছে? একটা প্রতিশোধের আগুন এত সহজে নিভে যায় কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে ওর মন যেন একটা থেমে থাকা নদী, যেখানে গভীরের ঢেউ উঠলেও ওপরে কেবলই নিস্তরঙ্গতা। পরি নিঃশব্দে বলে ওঠে নিজের মনে, আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি চাই। সব উত্তর আপনার কাছেই আছে সেহরান। তারপর সে ভাবতে থাকে, নিজের মনেই বলে, যেদিন আমি জানতে পারবো আমার প্রতি করা আপনার দেওয়া প্রতিটি আঘাতের পেছনে যথেষ্ট কারণ আছে, যদি দেখি এই ভুলগুলো করার মাঝে আমিও দোষী ছিলাম, তবে সেই দিন আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। ভেবে নেব এটা আমার প্রাপ্য ছিল। কিন্তু চোখ নামিয়ে বিষণ্ণভাবে বলে, যদি একদিন জানতে পারি এই সব কিছুর জন্য আমি একটুও দায়ী নই, তাহলে কোনোদিন আপনাকে ক্ষমা করতে পারবো না আমি। বরং আপনাকে ছেড়ে চলে যাব অনেক দূরে, সেই দূরত্বে যেখানে আপনার কোনো ছায়াও পৌঁছাবে না। ভালোবাসা থাকলেও আমি আমার আত্মসম্মান বিসর্জন দেব না কখনো। একটা দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে পরি যেন নিজের ভেতরে ডুবে যায়। মনে হয় আজ সে নিজেকেই যেন খুঁজে পাচ্ছে না। ও ভাবে, কি ভাগ্য আমার, যার প্রতি থাকার কথা ছিল একরাশ আকাশসম ঘৃণা, অথচ তাকে নিয়ে দিনকে দিন ভালোবাসার মেঘ জমেছে আমার হৃদয়ে। যে মানুষটা ভুল করেছে বারবার, অন্যায় করেছে অগণিত, আজ তার মুখটা দেখলেই কেন যেন সব ভুলে যেতে ইচ্ছে করে। নিজেকে আর আটকে রাখতে পারে না পরি। এই যে এত অভিযোগ, এত কষ্ট, সব মিলিয়েও ভালোবাসা কমছে না একটুও, বরং দিনকে দিন বেড়েই চলেছে। ভালোবাসা যার কোনো ব্যাখ্যা নেই, যার যুক্তি নেই, শুধু আছে অদৃশ্য এক টান আর নিঃস্বার্থ মায়া। পরীর ভাবনার গভীরে ডুবে থাকার মাঝেই সেহরান ঘুম ভেঙে যায়। ও ধীরে ধীরে পরীর বুক থেকে মুখ তুলে আর দেখে পরী একেবারে নিঃশব্দে গভীর কোনো চিন্তায় মগ্ন। সেহরান পরীর মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, অয়ফি, তুই না ঘুমিয়ে এত কি ভাবছিস? স্বপ্নের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় একটু ল্যান্ড কর না। দেখ, এখানে তোর বেচারা স্বামী অপেক্ষায় আছে তার বইয়ের জন্য। পরী আচমকা সেহরানের কণ্ঠে চমকে ওঠে, নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসে। সেহরানের চোখে চোখ পড়তেই এক মুহূর্তের জন্য দুজনের মধ্যে চুপচাপ চোখাচোখি হয়ে যায়। সেহরান তখন আরেকটু এগিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, ঘুমাসনি কেন? পরি একটা দম নিয়ে বলে, কিছু হয়নি। আর ঘুমাতাম কিভাবে? আপনিই তো এতক্ষণ আমার ঘুম নষ্ট করে আমার উপরেই শুয়েছিলেন। দেখি সরুন এখন, বুকটা আমার ব্যথা করছে। সেহরান এবার মুখে ব্যঙ্গের হাসি টেনে বলল, সি পরি, নিজের স্বামীকে একটু তোর বুকে ঘুমাতে দিয়েছিস বলে এত কথা শোনাচ্ছিস? কি এমন দামি বুক তোর? আচ্ছা, উঠেই যাচ্ছি এখন। নেহাতি এখানে বালিশগুলো শক্ত, তাই তো তোর ওই নরম বুকটাই একটু আশ্রয় নিয়েছিলাম, তাই বলে এত কথা শোনাতে হবে? পরি এবার যার পরনাই অবাক। একটা সামান্য কথাকে লোকটা এমন কল্পনা প্রসূত নাটক বানিয়ে কোথা থেকে কোথায় নিয়ে গেল, বুঝে উঠতে পারল না। ও এক গাল বিরক্তিতে বলেই ফেলল, নাটক শেষ হলে উঠুন, সত্যি আমার কষ্ট হচ্ছে। সেহরান এবার হঠাৎ উল্টো ঘুরে শুয়ে পড়ে আর পরীকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরে। পরী এবার একটু ছটফট করে, বাঁচার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য। কি হলো, ছাড়ুন, পরী বলে উঠল।
শেহরান তখন গা জড়ানোর স্বরে বলল, না, আমি আজ ছাড়ছি না। তুই আমাকে তোর বুকে ঘুমানো নিয়ে খোঁটা দিয়েছিস, আর আমি জানিসই তো খুব সৎ মানুষ, কারোর কোনো ঋণ রাখি না। তাই আজই তোকে ফেরত দিচ্ছি। চুপচাপ এখন আমার বুকে শুয়ে থাক, চিন্তা করিস না, আমি তোকে খোঁটা দিব না। এ কথা শুনে পরী প্রথমে বিস্মিত হলেও একটু পরে মুচকি হেসে ফেলে। শেহরানের মতলব ওর চেনা হয়ে গেছে যে, তবুও সে কিছু না বলে শান্ত হয়ে থাকে ওর বুকেই। শেহরানের বুকের মাথা রেখেই পরী আঙ্গুল দিয়ে হালকা আঁকিবুকি করতে করতে হঠাৎ বলে ফেলে, আচ্ছা, আপনি মানহা আপুর প্রেগন্যান্সির কথা জানলেন কি করে? শেহরান কিছুক্ষণ নীরব থেকে উত্তর দেয়, তোর থেকেই। পরী অবাক হয়ে ওর দিকে তাকায়। সে বোঝে না ঠিক কখন কিভাবে সে এটা বলে ফেলেছে। শেহরান এবার গম্ভীরভাবে বলে, তোর কপালে টোকা দিয়ে বলে, এর চেয়ে বেশি আর কিছু জানার দরকার নেই। মাথায় চাপ নিস না। পরি চেষ্টা করে মনে করতে চেষ্টা করে ঠিক কোন মুহূর্তে তার মুখ ফসকে এমন কিছু বের হয়ে গিয়েছিল, কিন্তু কিছুই মনে পড়ে না। এই সময় শেহরান ফোনে একটা মেসেজ আসে। শেহরান পাশে হাত বাড়িয়ে ফোনটা তুলে দেখে রাহুল মেসেজ করেছে। কি রে শালা, রুমে গিয়ে বউ নিয়ে একদম লকড হয়ে গিয়েছিস নাকি? এখনই নিচে আয়, দরকার আছে। শেহরান বুঝে নেয় নিচে কিছু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অপেক্ষায় করছে। কিছুক্ষণ পরে শেহরান নিচে নেমে আসে একা একা। ও সোজা এসেই সোফায় বসে পড়ে। পাশে রাহুল, মাসুক আর তানিশা বসে আছে। দেখে মনে হচ্ছে ওরা সবাই খুবই ক্লান্ত। ঠিক তখনই মানহা পাশ থেকে উঠে আসে শেহরানের কাছে। হাতে বরফ দিয়ে মুখ ঘষছে সে। ঈশানী পাশেই বসেছিল। সে বলে ওঠে, এসকে, ক্লায়েন্টদেরকে সাথে মিটিংটা কেমন হলো? সব ঠিক হয়েছে তো? শেহরান ঈশানীর চোখের দিকে একবার তাকাতেই পুরো ব্যাপারটা বুঝে যায়। সে বেশ স্মার্টলি জবাব দেয়, হ্যাঁ, পারফেক্ট হয়েছে। অনেক দিন পর এমন একটা পারফেক্ট ফিলিংস পেলাম। মনটা একদম ফুরফুরে হয়ে গিয়েছে। থ্যাঙ্কস তোদের। মানহা অমনি বলে ওঠে, মিটিং মিটিং অ্যাটেন্ড তুমি করছো, তাহলে থ্যাঙ্কস ওদের দিচ্ছ কেন? শেহরান এবার মনে মনে বিরক্ত হলেও বলে, কারণ ওরা আমায় এনকারেজ করেছে। রাহুল পাশ থেকে ব্যঙ্গ করে ধীরে ধীরে কৌতুক করে বলে, লয়াল। দিনের বেলায় বউয়ের সাথে থেকে যদি রাতের হানিমুন ফিল পাওয়া যায় তাহলে তো মনটা ফুরফুরে লাগবেই। শেমলেস ম্যান। মাসুক এবার নিঃশ্বাস ফেলে বলে, আর এদিক থেকে যে এই পাগলটাকে কত কষ্ট করে যে সামলে নিয়েছি আমরাই জানি। শেহরান হেসে ফেলে ওদের কানের কাছে ধীরে ধীরে বলে, তোরা না আমার কলিজার ফ্রেন্ড, মনে আছে সেই শপথ বাক্য? ভালো মন্দ যাই হোক না কেন, সব কিছুতেই আমরা সমান অংশীদার, শুধু বিয়ে আর হানিমুন ছাড়া। তাহলে এই সাইকোটাকে আমি একা কেন সহ্য করব? তোদেরও তো একটু সহ্য করা উচিত। বলেই হেসে ফেলে। মানহা এবার বলে, এই, তোমরা কি এমন ফুসু ফুসু করছো? রাহুল এবার রেগে বলে, সব তোমায় জানতে হবে? শেহরান পরিস্থিতি খারাপ হবে বুঝতে পেরে বলে, এই রাহুল, তোদের 2 নাম্বার ভাবির সাথে এমন করে কথা বলতে নেই, তাও আবার আমার বাচ্চার মায়ের সাথে। মানহা যেন একদম গলে যায় শেহরানের কথায়। বেশ আহ্লাদি হয়ে বলে, তুমি জানো দুপুরে আমি কি কষ্টটাই না পেয়েছি। চোখ মুখ ধুয়ে এসেই দেখি তুমি নেই। তোমার কাছে যেতে চাইলাম, ওরা যেতে দিল না, বলল তুমি মিটিং এ ব্যস্ত। শেহরান কিছু বলবে তার আগেই তানহা হাত বড় করে ট্রেটা ট্রেতে করে বসার রুমে আসে আর সবার সামনে নাস্তা নিয়ে। ঠিক তখনই পরী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ও তানহার কাছে এসে বলে, কি ব্যাপার আপু, তুমি একা কষ্ট করতে গেলে কেন? আমাকে ডাকলেই তো পারতে। তানহা বলে, সমস্যা নেই, সবাইকে দিয়ে দে, বড় আম্মু একটু পরে নিচে আসছেন। পরী দিতে গেলেই শেহরান হঠাৎ থামিয়ে দিয়ে বলে, পরী, তোর সাথে আমার একটা কথা আছে। সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। পরী নিজেও বোঝে না হঠাৎ কি হলো। বলল, কি বলুন? শেহরান এবার
মানহার হাতটা ধরে নিজের পাশে এনে দাঁড় করিয়ে বলে, মানহার ইচ্ছে ওর আর আমার বিয়ের আগে তোকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। মানহা বলে, হ্যাঁ আমি এটাই চাই, তোর তো এখান থেকে কোনো কাজ নেই। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে, কিন্তু পরি যেন কোনো কৌতুক শুনছে, তাই দুই হাত ভাঁজ করে বুকের উপরে রেখে বলে, কিন্তু আমি তো যাব না, এটা আমারও বাড়ি, আমি এখানেই থাকবো। আর তুমি ডিসাইড করার কে আমার কাজ আছে কি নেই? মানহা এবার রেগে গেল, বলল, না তুই আসলে এখানে থাকতে পারবি না, চলে যা এখান থেকে। পরি এবার রেগে বলে, যাব না। মানহা আবারও বলে ওঠে, চলে যা পরি। কণ্ঠে তেজ নিয়েই বলে ওঠে, যাব না। এভাবে কয়েকবার চলার পর সেহরান জোরে বলে, স্টপ, এবার আমি যা বলবো তাই শুনতে হবে। ঈশানী বলে ওঠে, আমার মনে হয় একটা কম্পিটিশন করা দরকার, কার কথা মানা হবে। তানিশা বলে, দিস ইজ এ গুড আইডিয়া, কি করা যায় বলতো? রাহুল সেহরানকে বলে, তুই ডিসাইড কর কি করা যায়, কার কথা ভুল শুনলি। মাসুক বলে, আমার মনে হয় খাওয়া দাওয়া নিয়ে কম্পিটিশন রাখা উচিত না, কি বলো পরি? পরি ওদের দিকে তাকিয়ে বলে, আমি এইসব কিছুই পারবো না, এখানে থাকবো, এটাই হচ্ছে ফাইনাল। মানা এবার বলে, আমার সাথে পারবি না তাই বল। সেহরান নিজেও সুর মিলিয়ে বলে, আমারও মনে হয় পরি পারবে না। পরি ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এবার বসার রুমে টি টেবিলের সামনে বসে পড়ে। নিন, আমি অংশগ্রহণ করলাম, এবার বলুন কি খেতে হবে। মানহা নিজেও অপার পাশে বসে বলে, আমিও রেডি। সেহরান মনে মনে খুব খুশি হয়ে যায়। এবার তানহাকে বলল, ট্রেটা ওদের সামনে রেখে দে, আর কিচেন থেকে রেড চিলি গুঁড়ো নিয়ে আয় তো। তানহা গিয়ে তাই নিয়ে আসে। পরেই চোখটা বড় করে ফেলে আর মানহা ভয়ে ডোক গিলে ফেলে। সেহরান ইচ্ছা মতো দুইটা মাঝারি বাটিতে চাউমিন রেখে তাতে লাল মরিচের গুঁড়া মিশিয়ে দেয়। তারপর বলে, এবার তোমরা শুরু করবে, কিন্তু তার আগে তোমাদের চোখ তানিশা আর ঈশানী বেঁধে দেবে। আমি স্টার্ট বললেই শুরু করবে। তানিশা আর ঈশানী নিজেদের কাজে লেগে পড়ে। পরি সেহরানের মুখের দিকে তাকিয়ে থাকে রাগী দৃষ্টিতে। সেহরান দ্রুত এগিয়ে আসে, দেখে তানিশা মানহার চোখ ঢেকে দিচ্ছে, আর ঈশানী পরীর পেছনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। তানহা দ্রুত এসেই পরীর বাটিটা চেঞ্জ করে দেয়। পরী চুপচাপ সব দেখে যায়, কারণ প্ল্যানটা সে জানে, শুধু এই লাল মরিচের বিষয়টাই জানতো না। প্রথমে ওর খারাপ লেগেছিল হাজার হলেও, মানহা ওর বোন, কিন্তু পরে সেহরানের কথা শুনে ও কনভিন্স হয়েছে। সেহরান বলছিল, শুধু আমার ওপর ভরসা করো, ঠকবি না। সেহরান পরীর ঠোঁটে একটা টুক করে চুমু দেয়, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। কানের কাছে মুখ নিয়ে বলে, যান, শুধু এনজয় কর। পরী লজ্জা পেয়ে সামনে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে মুখ হা করে। রাহুল এগিয়ে এসে সেহরানকে টেনে নিয়ে যায় পরীর কাছ থেকে, বলে, তোর এই অতিরিক্ত রোমান্টিক মুডের জন্য প্ল্যান ফ্লপ হয়ে যাবে, একটু কন্ট্রোল কর রেজকে। সেহরান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তোর তো বউ নেই, তুই বুঝবি না, বউ আমার সামনে, অথচ আমি নিজেকে কন্ট্রোল করছি, ভাবা যায়? মাসুক আবারও বলে ওঠে, শেমলেস ম্যান আর ইউ। সেহরান গর্ব করে বলে, ইয়া, আই অ্যাম। এরপর ওদের চোখ খুলে দিলে কম্পিটিশন শুরু হয়। সেহরান সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ওকে মানহা, এই খেলায় হারলে কেবল খাবারের স্বাদ নয়, হারতে হবে তোর সম্মান আর দাবি। পরি কিন্তু তাহলে এই বাড়িতেই থেকে যাবে। মানহা দৃঢ় কণ্ঠে বলে, জিতে তো আমি দেখাবই। সবার নিঃশ্বাস যেন আটকে যায়। মানহার সেই কনফিডেন্টের সাথে হাসিওটা যেন এমন ভয় আর আত্মবিশ্বাসের মাঝামাঝি কোথাও লুকিয়ে দুলছে। তানিশা আর ঈশানী একসাথে বলে ওঠে, স্টার্ট। পরি ধীরে চামচটা তুলে নেয়, ঠোঁটে অদ্ভুত আত্মবিশ্বাস। ও জানে সেহরান ওর জন্য ফাঁদ বানাবে না। অপরদিকে মানহার চোখে ভয়, কিন্তু মুখে দম্ভ। ও শুধু এক চামচ মুখে দিয়েই আহ
করে চিৎকারে পুরো ঘর কেঁপে ওঠে। ও মুখে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ায়, এক হাতে পানি খোঁজে, চোখ লাল, নাক দিয়ে পানি পড়ছে, মুখ লাল হয়ে উঠেছে। পরি তখনও শান্ত, ধীরে মুখে চামচ একটা দিয়ে বলে, নট ব্যাড। মানহা ইশারায় পানি চাই সবার কাছে, কিন্তু কেউ দেয় না। রাহুল বলে, যে পানি খাবে সে কিন্তু হেরে যাবে, আর এতে করে এমন ঝাল কই, পরি তো দিব্যি খেয়ে যাচ্ছে। মানহা পরীর দিকে তাকায়, দেখে সত্যি পরি খুব আরামসে খাচ্ছে, যেন এটা পায়েস। নাক টানা ছাড়া একটাও রিয়াকশন নেই। সবাই মুখ চেপে হাসে। তানহা তো এক পাশে মুখ নিচু করে দাঁড়িয়ে, যেন হাসিতে ফেটে পড়বে। শেহরান নিজের হাসি ছেড়ে রাখে, হাত দুটি বুকের সাথে গুটিয়ে দাঁড়িয়ে বলে, ডু ইট ফাস্ট বেবি, তোকে এটা খেয়ে শেষ করতে হবে, হারি আপ। মানহার জেদ চেপে যায়, শেহরানকে খুশি করতেই হোক আর নিজের দম্ভ রাখতেই হোক। ও একভাবে খেয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন কান দিয়ে ধোঁয়া বের হবে। মাসুক শেহরানের কানের কাছে মুখ নিয়ে বলল, তোর ধারণা ঠিক এসকে, ও মিথ্যা বলেছে প্রেগনেন্সি নিয়ে। ও যদি সত্যি প্রেগনেন্ট হতো, আর যাই হোক, এই খাবার তো খেতই না। শেহরান হেসে বলল, আমি চাইলেই ওর কাছ থেকে রিপোর্টটা নিয়ে সত্যিটা যাচাই করতেই পারি, কিন্তু আমি এটা করব না, কারণ আমি চাই ও আমার বইয়ের সামনে সবকিছু নিজের মুখে স্বীকার করুক। আর তখন পর্যন্ত আমি ওকে এভাবেই স্পেশাল কেয়ার করতে থাকবো। আর তোর মনে আছে তো, আমাদের সব থেকে বড় চালটা এখনো দেওয়া বাকি। মাসুক শেহরানের দিকে তাকিয়ে হেসে বলল, একদম। ঠিক তখনই রাহুল ওদের পাশে এসে বলে, ভাই, আমি তো শুধু চাই আজকের মতো ওর মুখটা শুধু বন্ধ থাকুক। যেটা আমরা করতে পারিনি সেটা অ্যাটলিস্ট এই লাল মরিচ করে দিচ্ছে। তানহা পাশে থেকে বলে, ভাব নিয়ে দেখতে হবে না বুদ্ধিটা কে দিয়েছে। রাহুল তানহার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, সিরিয়াসলি ধানি লঙ্কা, তোমাকে দেওয়া আমার নামটা তাহলে একদম সার্থক হলো। যেমন নাম তেমন বুদ্ধি, আই অ্যাম প্রাউড অফ মাই সেলফ। তানহা রেগে বলে, ভাষা প্রতিবন্ধী, জাস্ট কিপ ইউর মাউথ শাট, ফালতু লোক একটা, বলেই অন্য পাশে ঘুরে যায়। রাহুল শেহরানের দিকে তাকিয়ে বলে, এই এসকে, তোর বোন এমন ঝাঁঝালো কেন রে, বাপরে। শেহরান আর মাসুক একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কিছু বোঝার চেষ্টা করে। তখন শেহরান বলে, আমার বোনের কাছ থেকে তুই দূরে থাক রাহুল। রাহুল ব্যঙ্গ করে বলে, ধ্যাত, কি যে বলিস, আমি তো আরো ভাবলাম সাথে সাথে থাকবো। শেহরান ওর দিকে চোখ গরম করে তাকাতেই রাহুল সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এর মধ্যে মানহা হাঁপাতে হাঁপাতে শেষমেশ খাওয়া থামিয়ে দেয়, বলে, আর পারছি না আজকে। কিন্তু পরি তখনও খাচ্ছে। মানহা অনেক কষ্টে বলছে, এত ঝাল তুই কি করে খাচ্ছিস রে পরি। পরি তখন মানহার দিকে একবার তাকিয়ে বলে, মানে আমার রং লেগেছে স্বামীর দ্বিতীয় বিয়ে কথা শুনে, সেই খুশিতে খাচ্ছি। সবাই পরীর দিকে তাকিয়ে হেসে ফেলে। পরি এবার চামচ ফেলে দিয়ে বলে, এত কষ্ট করে খাওয়ার কিছুই নেই, আমি থাকছি এই বাড়িতে, এটাই ফাইনাল। শেহরান গম্ভীর গলায় ঘোষণা দেয়, খেলা শেষ, জয় পরীর। আর সিদ্ধান্ত ফাইনাল, পরী এখানেই থাকবে। মানহা রেগে মুখ নিচু করে চুপচাপ বসে থাকে, আর ঝালে যেন ওর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, সেই সাথে পরীর কাছে হেরে যাওয়ার যন্ত্রণা। তানিশা হেসে বলে, ধানি লঙ্কা তো লঙ্কা কাণ্ড করে দিল আজ। মানহা মুখটা লাল করে চোখে পানি নিয়ে শেহরানের দিকে এগিয়ে এসে বলে, এসকে, শীঘ্রই আমাকে একটু আইসক্রিম এনে দাও না প্লিজ, ঝালে আমার কান দিয়ে আগুন বের হচ্ছে। শেহরান চোখ গোল করে নাটকীয় ভাবে বলে, আরে আরে, ওয়েট করো রানী সাহেবা, এখনই এনে দিচ্ছি। একজন স্টাফকে ডাক দিয়ে বলে, দৌড়ে গিয়ে 1 কাপ আইসক্রিম নিয়ে এসো, ফ্লেভার লাগবে না, যেটা আছে ওটা হলেই চলবে। তানহা রেগে রাহুলের পাশে দাঁড়িয়ে বলে, ভাইয়ার উদ্দেশ্যেও কি কিছুই বুঝলাম না। আরে এই ঝাল খাওয়ানোর মানেটা কি তাহলে? শেষে যদি আবার আইসক্রিমই খাওয়াবে?
রাহুল কাঁধে উঁচিয়ে বলে, আমিও তো বুঝতেই পারছি না এসকে চাইছেটা কি। মানে আমরা কি সব নাটক করছি নাকি? ঠিক তখনই স্টাফ এসে বলে, সরি সরি, ফ্রিজে কোনো আইসক্রিম নেই, সব শেষ। শেহরান দুই হাত মুখে রেখে বলে, ওফ, শেষ হয়ে গেল? এখন এই সন্ধ্যাবেলা আইসক্রিম কোথায় পাবো বল মানহা? মানহা এবার জোরে চেঁচিয়ে উঠে বলে, জানি না, আমাকে কেউ তোমরা আইসক্রিম এনে দাও। ঘরে মুহূর্তের জন্য সবার মুখে চাপা হাসি ফুটে উঠেছে। তারপর এক এক করে সবাই কেটে পড়তে শুরু করে। মাসুক হঠাৎ ঈশানীর হাতটা টেনে ধরে বলে, চল তো ছাদে একটু ঘুরে আসি, দরকার আছে। রাহুল নাটুকে ভঙ্গিতে তানিশাকে বলে, এই তানু, আমাদের প্রজেক্টের ডকুমেন্টস গুলো তো রেডি করতে হবে, এখনই চল, পরে আর সময় পাবো না। তানিশা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ চল, সময় বাঁচাতে হবে। দুজনেই দ্রুত প্রস্থান করে। পরি কিছু বলতে যাবে, তখনই সেহরান ওর হাতটা চেপে ধরে বলে, তুই কোথায় যাচ্ছিস রে? আমার অনেকগুলো শার্ট জমে আছে, আয়রন করতে হবে। তোর চলে যাওয়ার আগে এগুলো কমপ্লিট করে গুছিয়ে রেখে যাবি, আর ফাঁকি দেওয়া চলবে না। চল এখনই আয়রন মেশিনে। বলেই পরীকে টানতে টানতে ওপরে নিয়ে যায়। পরি মুখ ঘুরিয়ে সেহরানের দিকে তাকিয়ে চোখ পাকায়। সেহরান তখন মুখে হাসি চেপে রাখে। মানহা এদিকে হাঁপাতে হাঁপাতে পানি খেয়েই যাচ্ছে, মুখ লাল, চোখে পানি, নাকে পানি, কানে ধোয়া। আশপাশে কিছুই টের পাচ্ছে না। তানহা এবার ওর দিকে তাকিয়ে বলে, এই পানিই এখন তোর শেষ সম্বল। তবে চাইলে রুমে গিয়ে এসিটা অন করে ঠান্ডা ঠান্ডা পানি খেতে পারিস। আসলে কি জানিস তো, আমার এখন পড়া আছে, তা না হলে আমি তোর জন্য আইসক্রিম এনে দিতাম। বলে নিজের হাসি চেপে রাখতে রাখতে ঘরে চলে যায়। পুরো বসার ঘর ফাঁকা, মানহা একাই দাঁড়িয়ে আছে। চারপাশে সবার চলে যাওয়া, নিজের ঝালময় পরিস্থিতি আর লজ্জায় একসাথে দাঁড়িয়ে থাকাটাই যেন ওর জন্য যুদ্ধ। মানহা মনে মনে দাঁতে দাঁত চেপে বলে, একবার, একবার শুধু আমার আর সেহরানের বিয়েটা হতে দে, এরপর এই সব কয়টাকে আমি ঠিকই দেখে নেব। পরি রুমে প্রবেশ করতেই তখনই সেহরান ওর দিকে এগিয়ে আসে। সেহরান তাড়াতাড়ি করে ওর সামনে এসে বলে, জান, মুখটা একটু এগিয়ে দে আমার দিকে। পরি অবাক হয়ে চোখ বড় বড় করে বলে, মুখ এগিয়ে দেবো কেন? সেহরান একদম পরির মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোকে ফটাফট কয়েকটা চুমু খাবো, তোর ঠোঁটে যে ঝাল লেগেছে আমি বুঝতে পেরেছি। আয় আয়, কাছে আয়, দেরি করিস না, ঝালটা তোকে খুব কষ্ট দিয়েছে, আমি জানি। পরি চোখ কুঁচকে হতভম্ব হয়ে একটু পেছনে সরে যায়। আমার একটুও ঝাল লাগেনি, আপনি দূরে থাকুন। ঝাল তো খেয়েছে আপনার মানহা, আমি তো খাইনি। আপনি যান, ওর কাছে যান। সেহরা নাটকীয় অভিনয়ে বলে, সি পরি, তোর স্বামী তোকে কষ্ট থেকে রিলিফ দিতে চাইছে, আর তুই তাকে ঠেলে দিচ্ছিস অন্য নারীর দিকে। এই, কাছে আয় বলছি, আমাকে উপকারটা করতে দে। পরি রেগে বলে, আপনার উপকার আমার লাগবে না, উপকারের নামে আপনি ভণ্ডামি শুরু করেন। সেহরান ধীরে ধীরে এগিয়ে আসে পরীর দিকে, চোখে চিরচেনা সেই শিকারী দৃষ্টি। আমি ভণ্ডামি করি, তাই তো? তার কণ্ঠে দুষ্টু মিষ্টি চ্যালেঞ্জ। পরি এবার একটু বেপরোয়া সুরে ড্রেসিং রুমের দিকে পা বাড়িয়ে বলে, হ্যাঁ, করেনি তো। সেহরান আবার বলে, আর কি কি করি শুনি? পরি কিছুটা ব্যঙ্গ করে বলে, সময়ে অসময়ে যখন তখন খ্যাপা বাঘের মতো আমার ওপরে হামলে পড়েন। কথাটা শেষ করতে পারেনি সে। আচমকায় সেহরান ওর পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে, পরীর বক্ষ ভাঁজে, হাত দিয়ে চেপে ধরে বুকটা টেনে নেয়। পরীর কণ্ঠ থেমে যায়, শরীরে কাটা দেয় শিহরণে। সেহরান ওর গলায় একের পর এক বাইট দিতে দিতে বলে, কি বললি? আমি খ্যাপা বাঘের মতো? তাহলে আজ দুপুরের সুযোগ পেয়েও তোকে ছেড়ে দিলাম কেন? কয়দিন হয়েছে বলতো তোকে আদর করিনি? আমার অশান্ত মনটা কেবলই তোর কাছেই শান্তি পায়, সেটা বুঝিস না তুই? পরি সাহস সঞ্চার করে এক মুহূর্ত বলে ফেলে, কিন্তু আপনি তো বলেন আমার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই। সেহরান ওকে নিজের দিকে ফিরিয়ে নেয়,
দুই বাহু দিয়ে ওকে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, তুই শুধু মুখের কথা শুনিস, মনের ভাষা বুঝিস না। আমি তোকে যতটা কষ্ট দেই তার থেকেও 1000 গুণ বেশি তোকে আগলে রাখি। সেটা কি কখনো টের পেয়েছিস পরি? তুই তো এতটাও ছোট না যে কিছুই বুঝিস না। পরীর মনে প্রশ্ন জাগে, মানুষটা এমন কেন? তার এই অদ্ভুত রকম ভালোবাসা, উন্মাদনার মতো আচরণ, অথচ মুখে একবারও বলে না ভালোবাসি। অথচ সেই অব্যক্ত ভালোবাসাই বারবার ধরা দেয় শেহরানের স্পর্শে, তার চোখে। শেহরান ধীরে ধীরে এসে পরীকে কোলে তুলে নেয়, ঠোঁটে গভীরতা মিশিয়ে বসিয়ে দেয় ড্রেসিং টেবিলে। নিজের ঠোঁট দিয়ে দখল করে নেয় পরীর ঠোঁট জোড়া। অন্য হাতে 2 হাত পেছনে আটকে রেখে যেন পরীকে সম্পূর্ণ নিজের আয়ত্তে রাখে। চুমুর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কামড়ে দেয়। আদরের গভীরতায় অদ্ভুত এক অধিকার বোধ। পরী চোখ বন্ধ করে ফেলে, আবেশে আবেগে, এক অজানা শিহরণে। শেহরান এবার ওর হাতটা ছেড়ে দিয়ে পরীর ছোট্ট শরীরটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। ভালোবাসায় ভেজা ঠোঁট বুলিয়ে দেয় পরীর ঘাড়ে, বুকে, কাঁধে। স্পর্শগুলো যেন কথা বলে। পরী আর নিজেকে সংবরণ করতে পারে না। এবার সেই শেহরানের চুল মুঠো করে ধরে। একের পর একে অপরের মধ্যে একরকম উন্মাদনা ছড়িয়ে পড়ে ভালোবাসার, দেহজ আকর্ষণে, না বলা অনুভবের। শেহরান নিমিষেই ফিসফিসিয়ে বলে ওঠে, চল, বিছানায় চল। পরী এক ঝটকায় বাস্তবতায় ফেরে, ভয় মেশানো কণ্ঠে বলে ওঠে, এখন? বাড়ি ভর্তি মানুষ আছে, ছাড়ুন আমায়। শেহরান কিন্তু তার ভেতরের আগুনে টগবগ করতে থাকে। রাগে কণ্ঠ ভারী হয়ে ওঠে, তোকে বলেছি না সব চিন্তা বাদ দিয়ে শুধু আমার চিন্তা করতে। এখনই আমার তোকে চাই। পরি ওর এই রাগটাকে ভয় পায়, খুব ভয়। এই কয়দিনে ও বুঝে গেছে শেহরান যখন ওকে চায় তখন সে পুরোটা উন্মাদ, ভালোবাসায়, কামনায়, অধিকার বোধে। শেহরান তখনও পরীর শরীর নিয়ে মগ্ন, তাকে ভালোবাসার ছোঁয়ায় ভাসিয়ে দিতে চায়। ঠিক তখনই দরজার বাহিরে থেকে একজন স্টাফের কণ্ঠ ভেসে আসে, স্যার, বড় স্যার এখন আপনাকে ডাকছেন স্টাডি রুমে। শেহরান যেন কিছুক্ষণ শুনতে পায় না। পরী ওকে থামায়, শান্ত স্বরে বলে দেয়, মামা ডাকছেন, যান প্লিজ। আরো বলে, আমি তো কোথাও যাচ্ছি না, আপনার কাছেই তো আছি। পরীর কথায় হঠাৎ শেহরান থেমে যায়। এই একটুখানি বাক্যে কি এমন ছিল সে নিজেও জানে না, শুধু ওকে শক্ত করে জড়িয়ে ধরে। চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, কোনো শব্দ নেই, কেবলই স্পর্শে সব কথা বলে দেয়। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেয়, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, হুম, যাচ্ছি। এইটুকু আলতো করে পরীর কপালে চুমু দিয়ে বলে, তুই আমার জন্য নিজেকে 1 কাপ কফি বানিয়ে পাঠিয়ে দিস। আর বলেই সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ইতালির রোমে এখানে বিকাল 3টা, কিন্তু ইউভানের মনে সবসময় যেন থেমে আছে। বহুক্ষণ ধরে ডিভানে বসে ও নিজের কাজে ব্যস্ত থাকার ভান করছে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। সকালবেলায় বাংলাদেশে যে কথোপকথন হয়েছিল তারপর থেকেই একটা অজানা টেনশন ওর বুকের ভেতর জায়গা করে নিয়েছে। কিছু কথা, কিছু ইঙ্গিত ওকে অস্থির করে তুলেছে। ভেতরটা কেমন হালকা কাঁপছে। এখন 1 কাপ কফি খুব দরকার। কিন্তু আশ্চর্যজনকভাবে নন্দিনীকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না সে। একবার ডেকে ওঠে, নন্দিনী, কোনো সাড়া নেই। আবার ডাকে, এবার একটু জোরেই, তবুও নিস্তব্ধতা। অবশেষে ওর ধৈর্য ভেঙে যায়, উঠে দাঁড়িয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। বসার ঘর, করিডোর সব খুঁজে শেষে এক কোণার ঘরে ঢুকে দেখে নন্দিনী একা, নিঃশব্দে হাঁটুর উপরে মুখ রেখে বসে আছে। ওর শরীরটা হালকা কেঁপে ওঠে বারবার। নিঃশব্দ কান্নার ঝাপটা যেন ছুঁয়ে যাচ্ছে ঘরের বাতাসকে।
চোখের সামনে এই দৃশ্য দেখে ইউভান মুহূর্তেই ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, গলায় চিন্তা মেশানো উদ্বেগ। কি হয়েছে নন্দু, বলো তো, এমন কাঁদছো কেন? নন্দিনী ওর কণ্ঠে চমকে ওঠে, চোখ তুলে তাকায়, আর ভয় মেশানো একটা ছায়া যেন ঘিরে ধরে ওকে। একটু পিছিয়ে যায় ইউভান, একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। আমাকে ভয় পাচ্ছ তুমি? কেন বলো তো? নন্দিনী ফিস ফিস করে ওঠে, ভয় আর কান্নার মিশ্র এক কণ্ঠে। আমার কোনো দোষ নেই স্যার, আমি একটুও অবাধ্য হইনি আপনার কথার, কিন্তু বুঝতে পারছি না কিভাবে এমনটা হলো। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না আপনি। আপনি যা বলবেন আমি সব শুনবো, কথা দিচ্ছি। শুধু একবার ওকে রাখতে দিন না প্লিজ। আমাদের শূন্য জীবনে ওর জায়গা হলে ও সব পূর্ণ করে দেবে। নন্দিনীর কণ্ঠে ছিল একরাশ অনুনয়, ভয় আর গভীর আকাঙ্ক্ষা। ইউভান ওর পুরো কথাটা বুঝতে না পারলেও ও বুঝে গেল মেয়েটা কতটা ভেঙে পড়েছে, কতটা ভয় পেয়েছে পরিস্থিতিকে নিয়ে। সে নরম হাতে ওর দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল নন্দিনীকে, ওর মাথায় একটা নরম চুমু রেখে ফিসফিস করে বলে উঠল, কি এমন হয়েছে যে আমাকে ভয় পেতে হবে? নিশ্চিন্তে বলো, আমি কথা দিচ্ছি একটুও রাগ করব না। আমি আছি তো, আমি তোমার পাশে আছি। নন্দিনী তাও কিছুই বলে না ভয়ে। ইউভান আবারও বলছে, কি হয়েছে বলো, যে আমাকে ভয় পেতে হবে? আমি কি কখনো তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি? তোমার চোখের এই ভয়টা তো আমার সবচেয়ে বড় ব্যর্থতা নন্দু। তুমি যদি আমার ওপর আস্থা রাখতে পারো, তাহলে তোমাকে আমার নিজের কাছে রাখা সব অর্থই বৃথা। আমি চাই না তুমি নিজেকে একা মনে করো। আমি আছি সবটা শোনার জন্য, বোঝার জন্য। নট টু জাজ, বাট টু হোল্ড ইউর হ্যান্ড টাইটার। নিশ্চিন্তে বলো, আমি কথা দিচ্ছি একটু রাগ করব না। যা বলবে, যেমন বলবে, আমি ধৈর্য নিয়ে শুনবো। কারণ তুমি শুধু আমার আশ্রয় না, তুমি আমার দায়িত্ব, আমার একমাত্র পরিবার, আমার শান্তি। আমি আছি, আমি সব সময় তোমার পাশেই আছি, আজ কাল সব সময়। ইউভানের শব্দগুলো যেন আশ্রয় হয়ে দাঁড়ায় নন্দিনীর ভেতরকার অস্থিরতায়। মেয়েটা একটুখানি সাহস খুঁজে পায় ওর আশ্বাসে, তবুও বুকের গভীরে একরাশ শঙ্কা জমে আছে। ইউভান কি এবার সবকিছু মেনে নেবে? ও কি খুশি হবে? উত্তরের নিশ্চয়তা না পেলেও একটুখানি সাহস নিয়ে নন্দিনীর নিজের মুখটা ইউভানের ঘাড়ে রেখে জোরে জড়িয়ে ধরে, যেন ওর উষ্ণতার মধ্যেও একটু অবিশ্বাস আশ্বাস খুঁজে পেতে চায়। ইরফান তখন ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, গলায় মিশে থাকা ভরসার সুরে বলে ওঠে, ভয় নেই, আমি আছি তো সব সময়। স্টাডি রুমের দরজা ঠেলে ভেতরে ঢোকে সেহরান। রুমে রাহুল আর মাসুক। ভেতরে ঢুকেই দেখে সেলিম সাহেব চুপচাপ বসে আছেন, মুখটা থমথমে, চশমার ভেতর দিয়ে তাকানো সেই চোখ দুটোতে অভিভাবক সুলভ উদ্বেগ আর দীর্ঘদিনের ক্লান্তি মিশে রয়েছে। সেহরান চুপচাপ এগিয়ে গিয়ে সামনের চেয়ারে বসে পড়ে, একদম মুখোমুখি হয়ে। সেলিম সাহেব থেমে থাকা গলায় প্রশ্ন করেন, কি হয়েছে আব্বু? আমি এইসব কি শুনছি? সেহরান শান্ত স্বরে উত্তর দেয়, চোখে একরকম আগুন। ঠিকই শুনছেন পাপা, তোমার আদরের ভাইজি আমাদের ম্যারেজ লাইফ ধ্বংস করতে চাইছে। আমি কিন্তু ওকে মেরে ফেলতেও একবারও চিন্তা করব না। সেলিম সাহেব দম নিয়ে আবারও বলেন, পরীকে শুনলাম তোমার ফুফু নিতে এসেছিল, তুমি নাকি আমার বোনকে অপমান করেছো। সেহরান হেসে ফেলে, এমন হাসি যা ব্যঙ্গ আর তাচ্ছিল্যর মিশেলে গড়া। তারপর গলাই ঠান্ডা করে বলে, যার নেই মান তার আবার অপমান কিসের? তুমি বরং তোমার বোনকে বলো পাপা, আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা যেন ভুলেও না করে। তাহলে আমি কি করতে পারি তুমি জানোই তো। ওনার মাথায় যেসব কুবুদ্ধি ঘোরে পরীকে সেই সব উপদেশ দেওয়ার জন্যই তো উনি নিতে চাইছিলেন। এই সময় চুপ করে থাকাটা রাহুল বলে মনে ওঠে, আঙ্কেল, এসকে কোনো অপমান করেনি আন্টিকে, উনি বরং বলেছেন পরীকে ডিভোর্স করিয়ে দিতে হবে।
সেলিম সাহেব চমকে ওঠেন। এইসব কথা তো আমার সাথে বলা উচিত ছিল, কিন্তু ও তোমার কাছে কেন বলতে গেল আব্বু? সত্য মিথ্যা যাচাই করারও তো সুযোগ দেওয়া উচিত ছিল। আমি ফিরলে দেখা করতে পারতো। সেহেরান ব্যঙ্গ হাসিতে ঠোঁট বাঁকায়। তোমার কাছে বললে তো ওনার ডিমান্ড পূরণ হতো না পাপা। উনি ঠিকই ধরেছেন আমার দুর্বলতা, কিন্তু বাদ দাও এসব, আমি সব সামলে নিয়েছি। সেলিম সাহেব খানিকক্ষণ ছেলের মুখের দিকে চেয়ে থাকেন। সেই চোখে না আছে অভিযোগ, না আছে অভিমান, শুধু গভীর এক স্নেহ আর ভয়। এই ছেলেটিই তো তার প্রথম ভালোবাসার মৃত প্রাণ প্রিয় স্ত্রীর একমাত্র চিহ্ন, যার মুখে প্রতিদিন তিনি সেই হারানো মুখটি খুঁজে ফেরেন। স্ত্রী আর একমাত্র কন্যা, সেই তো কবেই চলে গিয়েছে তার জীবন থেকে। শুধু রয়ে গেছে এই সন্তানটি। চোখের দৃষ্টি নিচে নামিয়ে তিনি বলেন, আমি জানি তুমি কোনো অন্যায় করনি আব্বু। মানহার বিষয়েও আমি কিছু বলছি না। ও যদি ভুল করে থাকে তবে সাবধানও আছে, সমাধানও আছে। কিন্তু জেনে শুনে যদি সে তোমার আর পরীর মাঝে অন্যায় করে থাকে, তবে সে শাস্তি সে পাবে। কিন্তু একটা বিষয় আমার খুব চিন্তায় ফেলেছে। তোমার উকিল আঙ্কেল ফোন করেছিলেন, তুমি নাকি কোম্পানির তোমার অংশের 70% পরীর নামে করে দিতে চাইছো। কিন্তু এখনই কেন? পরি তো এখনো এসব সামলানোর বয়সে পৌঁছায়নি। এই হঠাৎ সিদ্ধান্তটা কেন? রাহুল আর মাসুক অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। এত বড় সিদ্ধান্ত হঠাৎ কেন নিতে গেলি এসকে? সেহরান সোজা হয়ে বসে থাকে, গলায় অনড়তা আর গভীর বিশ্বাস। দরকার ছিল, আমার যা কিছু আছে সব তো আমার স্ত্রীর প্রাপ্য। আশা করি এটা নিয়ে তোমারও কোনো সমস্যা নেই বাবা। সেলিম সাহেব একবার চোখ নামান, তারপর শান্ত স্বরে বলেন, এই কোম্পানির মূল অংশীদার ছিল তোমার আম্মু। তার কোনো ভাই বোন ছিল না। তোমার নানা মানে আমার চাচা সবকিছুই তোমার মায়ের নামে দিয়ে গিয়েছিলেন। আমাদের বিয়ের পর তোমার মা আমায় সব হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু আমি নেইনি। তার জেদ ছিল অদম্য। শেষে তার কথার সম্মানে মাত্র 30% নিজের নামে রেখেছিলাম। আমি এই কোম্পানিকে নিজের সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করেছি, যেভাবে তোমার নানা আগলে রেখেছিলেন। এখন তুমি বড় হয়েছো, দায়িত্ব নিয়েছো, আমি স্বস্তি পেয়েছি। সেহেরিসকে তুমি হয়তো পছন্দ করো না, কিন্তু ও তোমার ছোট ভাই, আমি বিশ্বাস করি। কিন্তু তাকে ফেলে দেবে না বাবা হিসাবে। আমি তার প্রতিও আমার কিছু দায়িত্ব আছে। আমার সব সারা জীবনের সঞ্চয়, গড়া সংসার সব তোমাদের দুই ভাইয়ের নামে করে দিয়েছি। তোমার ছোট আম্মুর জন্য আমি যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে তো তুমি ভালো করেই জানো, সে কিছুই নেয়নি। আমার যদি কিছু কখনো দরকার হয়, তুমি তোমার আম্মুকে দেখে রেখো বাবা। তারও এই পৃথিবীতে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। আর তোমার মায়ের অংশটা শুধুই তোমার, সেখানে অন্য কারোর ভাগ হবে না। তুমি যেটা ঠিক মনে করো সেটা করো আব্বু। আমার তোমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে। সেহরান মাথা নিচু করে শুনে যায় সব কথা, তারপর ধীরে বলে, পরীর নামে সব দেব ওর 18 বছর বয়স হলে, এখনই নয়। আর এই মুহূর্তে পরী কিছুই জানবে না। ওকে যা বলবো তাই পাবে। আমাকে নিজেই বুঝিয়ে বলবে। তারপর পাপা, সেহেরিস মেনে নেওয়া না নেওয়ার কারণ নিশ্চয়ই তোমার অজানা নয়। সেলিম সাহেব এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, অনেক তো হলো আব্বু, ওকে মাফ করে দাও এবার। তখন ও কি আর এত কিছু বুঝতো? সেহরান উত্তর না দিয়ে চোখ ঘুরিয়ে নেয়, কথাটা এড়িয়ে যায়। একটু থেমে বলে, পাপা, আমি সিদ্ধান্ত নিয়েছি। এবার ইতালি গিয়ে সব অফিসিয়াল কাজ শেষ করব। সেখান থেকে ইউএসএ ব্যাক করব। ইউএস এর কোম্পানির ব্রাঞ্চ এখন থেকে আমি সামলাবো। এই দেশে আপাতত আর আসার কোনো ইচ্ছে নেই, কোনো প্রয়োজন ছাড়া। পরীকে ওখানেই স্টাডি করাবো।
এখানে তুমি আর চাচ্চু আছো, সেহেরিসও চলে আসবে, তোমরা সামলে নিও সব, আমার আর আশা হবে না। এ কথা শুনে সেলিম সাহেব ধীরে ধীরে চেয়ারে বসে পড়েন, যেন হাড়ে হাড়ে কোনো ভার নেমে আসছে। মুখ নিচু করে বলেন, আমিও চাই তুমি ইউএসএ ফিরে যাও, এখানে আর আসতে হবে না, আমি নিজে গিয়েই তোমাদের সাথে দেখা করে আসব। তার মুখ নিঃশব্দে নত হয়ে থাকে, মনে মনেই বলেন, যতটা কষ্টই হোক এখানে তোকে আর ফিরতে দেব না আব্বু, তুই ভালো থাক, তোকে ছায়ার মতো আগলে রাখবে তোর নিজের পৃথিবী। আমি জানি পরি তোকে সামলে নেবে। সেহরান জানে ওর পাপার বুকের মধ্যে একটা দহন চলছে, কিন্তু এই কঠিন চিন্তা তিনিও এক প্রকার স্বস্তি খুঁজছেন, কারণ তিনি চান তার সন্তান নিরাপদ থাকুক, ভালো থাকুক, যেখানেই হোক। আর সেহরান, ও ভাবছে, এখানে আমার আর কিছুই বাকি নেই, যেই কারণে এসেছিলাম তা পূর্ণ হয়ে আছে, এখন আমার নতুন যাত্রার সময়। সেই মানুষটিকে খুঁজে বের করতে হবে যার জন্য আমি নিজেকে ধ্বংস করতে প্রস্তুত। ইতালির রোম। একটানা কেঁদে যাচ্ছে নন্দিনী, যেন ভেতরে জমে থাকা সমস্ত ভয়ের জল বেরিয়ে আসতে চাচ্ছে আজ। তার চোখে জল থামছেই না। ইউভান বুকে জড়িয়ে রেখেছে এখনো, চিন্তিত চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে জিজ্ঞেস করে, নন্দু, এবার বলো কি হয়েছে, ভয় পেও না। নন্দিনী মুখ নিচু করে নিঃশব্দে ডান হাতটা ইউভানের সামনে বাড়িয়ে দেয়। ইউভান প্রথমে কিছু বুঝতে পারে না, তারপর ভালো করে তাকিয়ে দেখে স্তব্ধ হয়ে যায়। শরীরটা যেন আচমকা ঠান্ডা হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায় তার। সে তাকিয়ে থাকে সেই কিটের দিকে, যা নন্দিনীর হাতের তালুতে ধরা, দুটো দাগ স্পষ্ট। নন্দিনী এবার এক ধাপ পেছাতে চায় ভয়ে, কিন্তু ইভান আর ওকে সরতে দেয় না, নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কি করে পসিবল? মেডিসিন মিস করেছো? নন্দিনী ভেঙে পড়ে, ফিসফিস করে বলে, সত্যি বলছি জানি না কিভাবে হলো, ব্যাস হয়ে গেছে, প্লিজ রাখতে দিন না। আজ এই প্রথম ইউভানের বুকের ভেতর নন্দিনীর জন্য দপদপ করে উঠল কোনো অনুভব। প্রথমবার সে বুঝতে পারল এই মেয়েটার চোখের জল তার হৃদয়ে কিভাবে প্রবল ঝড় তুলছে। সে নিজেকে সামলে নেয়, ধীরে ধীরে নন্দিনীকে বিছানায় বসিয়ে দেয়, তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে, গভীরভাবে তাকায় ওর মুখের দিকে, একটু থেমে আবার বলে, নন্দু, জানো আমি বিগত কয়েকদিন ধরে শুধু তোমাকে নিয়েই ভেবে চলেছি ভীষণভাবে। নন্দিনী ভয় মেশানো কণ্ঠে জিজ্ঞেস করে, কি ভেবেছেন আপনি? আমায় ছেড়ে যাবেন, তাই তো? ইউভান নিঃশব্দে তার হাত দুটো ধরে কপালে একটা চুমু খায়, তারপর বলল, তোমায় ছাড়া আমি বাকি জীবন একা থাকতে পারবো না। হ্যাঁ, ঠিকই বলছি, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। তোমার প্রতি আমার ভালোবাসা হয়তো এখনো আসেনি, কিন্তু এমন একটা মায়া আছে তোমার মধ্যে, যার কারণে এই একাকী জীবনে তোমার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। থাকবে আমার সাথে সারা জীবন নন্দু, এই ভালোবাসাহীন জীবনে? পরে মনে হবে না তো তুমি ঠকে গিয়েছো?